সোনম ওয়াংচুং এর মতো একজন বৈজ্ঞানিক, একজন পরিবেশবিদ, একজন শিক্ষাবিদ কে যাতে অনশনরত অবস্থায় মরে যেতে না হয়, সরকার তাই তাকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করে দিয়েছে এবং তার অনশন ভঙ্গ করিয়ে দিয়েছে। এই ককরোচ জনতা পার্টির তাতেও আপত্তি। অদ্ভুত ব্যাপার, তার অনশন করলেও আপত্তি, অনশন না করলেও আপত্তি। যাই হোক, এটার বিস্তারিত আলোচনায় পরে আসবো। আজকে একটা তথ্যভিত্তিক আলোচনা করি। অর্থাৎ এই প্রথমেই সোনম ওয়াংচুক সম্বন্ধে যে প্রচারগুলো করা হচ্ছে তার কতটা সত্যি, কতটা গল্প, কতটা ঘটনা আর কতটা রটনা, এটার একটা ইনফরমেটিভ একটা আলোচনা হোক। কিছু প্রশ্নের মাধ্যমে আমরা সেই আলোচনাগুলোকে তুলে ধরি। প্রথমেই বলা হচ্ছে যে সোনম ওয়াংচুক হচ্ছে আমির খানের যে সিনেমাটি ছিল 3 ইডিয়ট, সেই 3 ইডিয়টের যে চরিত্রটি আমির খান নিজে করেছিল, র্যাঞ্চো, সেই চরিত্রটি হচ্ছে এই সোনম ওয়াংচুং। কিন্তু একটা অনুষ্ঠানে দেখলাম, মানে রিসেন্ট কয়েকদিন আগে একটা অনুষ্ঠান হলো, সেখানে আমির খান নিজেই বলছে যে যখন এই 3 ইডিয়ট সিনেমা তৈরি হয় তখন এই সোনম ওয়াংচুককে ওনারা জানতোই না। তো সোনম ওয়াংচুক সম্বন্ধে উনি শ্রদ্ধা জানিয়েছেন, বলছে পরে যখন জেনেছি ওনার সম্বন্ধে আমার শ্রদ্ধা আছে, উনি দারুণ কাজকর্ম করছেন, এ গ্রেট পারসন, বাট আমি জানতাম না, আমরা জানতাম না যে এরকম একটা ব্যাপার রয়েছে, ওনার সাথে ওনার কোনো মিল নেই। You were inspired by a certain person, Sonam Wangchuk, that's what I'm told. No, that's not true actually. No? No. That is a misconception. Okay. I didn't know about Mr. Sonam at that time when we were doing the film 3 Idiots. I know that I saw a video of Chatur. Just recently he said that Yes. I've seen it too. no, he's wrong. ওই লাদাখ আর নামটা ওই লাদাখ অধিবাসীদের মতো, এই দুটোকে ফুংসুং ওয়াংরুং আর সোনম ওয়াংচু, এই দুটোকে 2 2 4 বানিয়ে আমরা ওনাকে ওই 3 ইডিয়টস এর র্যাংচো বানিয়ে দিয়েছি। তাহলে প্রথম প্রশ্নটা এই যে চলছে 3 ইডিয়টস এর ফুংসুং ওয়ারও কিন্তু সোনম ওয়াংচুং নয়। নেক্সট আরেকটা প্রশ্ন হচ্ছে যে সোনম ওয়াংচুক খুব গরিব ছিলেন, নানা রকম সংঘর্ষ করে আর্থিক প্রতিকূলতার সঙ্গে যুদ্ধ করে উনি ওনার এই জায়গায় তৈরি করেছেন, ইঞ্জিনিয়ারিং করেছেন, সায়েন্টিস্ট হয়েছেন এবং তারপরে তার এই কর্মকাণ্ড উনি করেছেন। কিন্তু সে প্রথম জীবনে উনি খুব কষ্ট করেছেন, আর্থিক কষ্ট। একদম ডাহা মিথ্যে কথা, একদম মানে কি 100-এর মধ্যে 200% মিথ্যে কথা। শুনলে অবাক হয়ে যাবেন, সোনম ওয়াংচুর বাবা একজন মন্ত্রী ছিলেন। ইয়েস, একজন মন্ত্রী ছিলেন। সোনম ওয়াংচুর বাবা জম্মু কাশ্মীর মন্ত্রিসভার ক্যাবিনেট মিনিস্টার ছিলেন ন্যাশনাল কনফারেন্সে। সোনম ওয়াংচুর বাবার নাম হচ্ছে সোনম ওয়াংগাইন। সোনম ওয়াংগাইন ইনি জম্মু কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্সের মন্ত্রিসভার মন্ত্রী ছিলেন। পরবর্তীকালে উনি কংগ্রেসেও যোগদান করেছিলেন, অর্থাৎ কংগ্রেসের এমএলএ ছিলেন। তো যার বাবা মন্ত্রী ছিল, যার এরকম প্রভাব প্রতিপত্তি ছিল, ক্যাবিনেট মিনিস্টার ছিল, যিনি ন্যাশনাল কনফারেন্সের মতো এরকম একটা দলে ছিল, পরবর্তীকালে কংগ্রেসে ছিল, তার ছেলে ছোটবেলা আর্থিক কষ্টে ভুগেছিল। জানি না এইরকম অদ্ভুত ঘটনা কেন করানো হচ্ছে এবং কোথা থেকে এই ঘটনাগুলো উঠে আসছে। আরেকটা জিনিস বলা হচ্ছে যে সোনম ওয়াংচুক কি বিতর্কহীন পলিটিক্যাল মানুষ? সোনম ওয়াংচুক কি বিতর্কহীন পলিটিক্যাল মানুষ? ওনাকে নিয়ে কি কোনো বিতর্ক নেই? এই পলিটিক্যাল বা এই যে বিজেপি এই মুহূর্তে ভারত সরকারে যারা রয়েছে তাদের বিপক্ষে কথাবার্তা বলার বাইরে কি আর কোনো রকম কোনো কিছু নেই? উনি যে একটা প্রতিবাদ করছিল লাদাখে, সেখানে যে গ্যাদারিং করেছিল, সে গ্যাদারিং এর যে মুভমেন্ট ছিল, সেখানে যে বক্তৃতা ছিল, তার যে কার্যকলাপ, যে অ্যাক্টিভিটি ছিল, সেটার জন্য উনি কিন্তু অ্যারেস্ট হয়েছিল।
যাই হোক, পরবর্তীকালে ওনাকে আবার ছেড়ে দেওয়া হয়। তো বিতর্ক ওনার সঙ্গে আছে, ওনার অ্যাক্টিভিটি কিন্তু প্রশ্নবোধক চিহ্নের মধ্যেই আছে। আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা বলছি সোনম ওয়াংচুক সায়েন্টিস্ট। সায়েন্টিস্ট কাকে বলবো এই সেই ব্যাখ্যায় এখন আমি যাচ্ছি না। তো টেকনিক্যালি কিন্তু সোনম ওয়াংচুক সায়েন্টিস্ট নয়, উনি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। হ্যাঁ, উনি কিছু ইনভেনশন করেছেন, রিফর্ম করেছেন, সোশ্যাল সেক্টরে কাজ করেন, এনভায়রনমেন্ট সেক্টরে কাজ করেন, এডুকেশন সেক্টরে কাজ করেন। আইস স্তূপা বলে একটা সাবজেক্ট আছে, যেটার মাধ্যমে ওই জল, লাদাখে তো বরফ, তো এই বরফ থেকে প্রয়োজনীয় সময়ে যাতে জল সংগ্রহ করে রাখা যায় এরকম একটা টেকনোলজিকে উনি একটা ওই ত্রিকোণ একটা মেথড আছে, সেই ট্রায়াঙ্গুলার মেথডের মাধ্যমে এবং পাইপলাইনকে তার ভেতর দিয়ে জলকে নিয়ে এসে এক জায়গায় স্টোর করার এই যে একটা প্রসেস, এটাকে উনি ডেভেলপ করেন। কিন্তু বিজ্ঞানিক সেই অর্থে কিন্তু উনি নয়, এটাও একটা ফেক ন্যারেটিভ ছড়ানো হচ্ছে। আরেকটা জিনিস খুব প্রচার হচ্ছে সোশ্যাল নেটে বলুন, উনার যারা সমর্থক রয়েছে, ককরোচ জনতা পার্টির যে সমস্ত ফলোয়ার্স রয়েছে, তারা বারবার বলছেন যে এমন একটি লোক যে নাকি অনেকগুলো পেটেন্ট পেয়েছেন, যার এতগুলো পেটেন্ট রয়েছে দেশে বিদেশে, তাকে ভারত সরকার কোনো রকম গুরুত্ব দিচ্ছে না, তাকে মৃত্যুমুখে ঠেলে দিয়েছে, এরকম একটা প্রচার চলছিল। কিন্তু বাস্তবে যেটা দেখলাম, একদম ইনফরমেটিভ সমস্ত ইনফরমেশন অনুসন্ধান করে দেখলাম, তথ্যগুলোকে ঘেটে দেখলাম যে উনি কোথাও কোনো পেটেন্ট পাননি, অর্থাৎ কোনো পেটেন্টই ওনার নামে নেই। এই যে আইস স্তূপা কথাটি বলা হচ্ছে যে উনি ইনভেন্ট করেছেন, এটাও একটা ধাঁধার মতো প্রশ্ন। আইস স্তূপা কিন্তু উনি ডেভেলপ করেননি। আইস স্তূপা এক্সাক্ট এই সোনম ওয়াংচুর আগে ট্র্যাডিশনালি একটা মডেল ছিল, সেটাকে আরো লাউডার রেসপেক্টে নিয়ে আসে, সত্যি সত্যি ওয়াটারকে অ্যাবজর্ব মানে রিজার্ভ করায় যে লোকটি, অর্থাৎ যদি ধরা হয় আইস স্তূপার জনক যদি কাউকে ধরা হয়, তিনিও একজন ইঞ্জিনিয়ার, তার নাম হচ্ছে চেওয়াং নরফেল। এই চেওয়াং নরফেল ইনি হচ্ছে আইস স্তূপার অরিজিনাল ইনভেন্টর। সোনম ওয়াংচুক কি করে, তাকে কার্যকরী রূপ দেয় পরবর্তীকালে, অর্থাৎ ওখানে যে নেগেটিভ ব্যাপার স্যাপারগুলো ছিল, হ্যাঁ, তাকে বা যেখানে যে যে এররগুলো ছিল, যেগুলোতে মনে হচ্ছিল যে ব্যাপারটা ঠিকঠাক, ডেভেলপমেন্টালটা ঠিকঠাক হয়নি, প্রসেসটাতে কোথাও কোনো এরর রয়েছে, সেই জায়গাগুলোকে উনি আরো উন্নত করেন এবং এন্ড অফ দ্য ডে উনি কিন্তু প্রথম দিকে কিছু জল সংরক্ষণের ব্যবস্থা, জলকে তারপরে সেখান থেকে এগ্রিকালচার ল্যান্ডে জলটা দেওয়ার ব্যবস্থা বা আনুষঙ্গিক অন্যান্য যে ব্যাপারগুলো আছে সেখানে কিন্তু ওনার সেই জলটা কাজে লাগানোর ব্যবস্থা করেন। কিন্তু আইস স্তূপা ইনভেন্টর সোনম ওয়াংচুক নয়। তো এই সোনম ওয়াংচুর বিদেশে কি ধরনের কি প্রভাব হয়েছিল? হ্যাঁ, কিছু প্রভাব ওনার হয়েছিল, যেহেতু ওনার নামটাই সামনে চলে আসে অ্যাজ এ আইস স্তূপা ইনভেন্টর। তো আইস স্তূপা ব্যাপারটা ছড়িয়ে পড়াতে পিয়ার ওনার খুব ভালো ছিল, ছড়িয়েছে সারা পৃথিবীতে। তো সারা পৃথিবীতে ছড়ানোর পরে যেসব কান্ট্রি এই ধরনের ওই গ্লাসিয়ারের রিজনের মধ্যে আছে, যেখানে জনগণ এই জল রিলেটেড সমস্যার মধ্যে ভোগে, তাদের মধ্যে কিছু কিছু দেশ, ফর এক্সাম্পল সুইজারল্যান্ড, কেজিকিস্তান, চিলি, তারা এইটাকে এক্সপেরিমেন্টাল পর্যায়ে নিজেদের দেশেও কিন্তু করার চেষ্টা করেছে আর কি। যাই হোক, এন্ড অফ দ্য ডে পুরো ব্যাপারটা সাকসেস হয়নি, কেন লং টার্মে এটা সাস্টেইন করেনি, অনেক রকম এর মধ্যে এরর আছে, এটা নিয়ে অনেক ইস্যুও আছে। কারণ এইটা ইউজ করতে গেলে পরে দেখা যাচ্ছে যে জলের মানে বরফের নিচে দিয়ে পাইপ দিতে হচ্ছে, এবং এই যে মানে জলের রেঞ্জ আরেক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়ার ফলে এমনিতেই ওখানে জল তলের একটা সমস্যা আছে, লেয়ারের কোনো জায়গাতে জলটা পুরোপুরি অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছে, এই রিলেটেড একটা সমস্যা হওয়াতে সোনম ওয়াংচুক নামেও তাদের লাদাখেই একটা গ্রামের অনেক লোকজন প্রতিবাদ করেছিল, বলা হচ্ছে যে ওটা বোধহয় মানে কোর্ট আদালত পর্যন্ত গেছে ব্যাপারটা। যে তো মোটামুটি এই হচ্ছে সোনম ওয়াংচুকের প্রাইমারি ইনফরমেশন।
কিছু স্পেসিফিক ইনফরমেশন আছে, কিছু অদ্ভুত টাইপের ইনফরমেশন আছে, এবং একটা পুরো চমকে দেওয়ার মতো ইনফরমেশন আছে। তো এই চমকে দেওয়ার মতো ইনফরমেশনটা কি? শুধু চমকে দেওয়ার মতো নয়, আমার তো মনে হচ্ছে ভয় পাওয়ার মতো ইনফরমেশন। সাধারণ ভারতবাসীর ভয় পাওয়া উচিত এই ইনফরমেশনে। আমি জানি এটা মানে শোনার পর অনেকের ভালো লাগবে না, দু চারজন হয়তো গালাগালিও দেবে, দিক, বাট সত্যি তো সত্যি। এই সোনাম ওয়াংচুক, এই যে বাংলাদেশে যে এই লুঙ্গি বাহিনী তাণ্ডব হলো, হাসিনাকে উৎখাত করলো, জেন জি, জিনিসপত্র ভাঙাভাঙি করা হলো, হাসিনার অন্তর্বাস নিয়ে উল্লাস করা হলো, আর এর পেছনের যে মাস্টার মাইন্ড যাকে বসানো হয়েছে হলো, এবং বলে সে নিজেই বললো যে বহুদিন থেকে প্ল্যান করে করা হয়েছে, সেই মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছিল এই বাংলাদেশের ঘটনার আগেই গোপন মিটিং হয়েছিল। এটি কিন্তু আর লুকানো নেই, এটি একদম এক্সপোজ হয়ে গেছে, জানে সবাই। এই মিটিংটি হয়েছিল ঢাকাতে 2020 সালের 8ই ফেব্রুয়ারি, এবং হাই কমিশনারে বসে মিটিং এর পরে এসে সোনাম ওয়াংচুক বলেছিল নানা রকম আলোচনা হলো, কিছু ডেভেলপমেন্টাল সাবজেক্ট নিয়ে আলোচনা হলো, এডুকেশন নিয়ে আলোচনা হলো, এনভায়রনমেন্টের নিয়ে আলোচনা হলো, কিন্তু আসলে কি আলোচনা হয়েছিল? আমার তো মনে হয় যে 2-2-4ই হওয়ার কথা। আমি জানি না, আপনারা মিলিয়ে দেখুন, আর 2-2-4ই আছে। এটা সোনাম ওয়াংচুক ভারতবর্ষের ইউনূস হওয়ার শখ হয়েছে। ইউনূসকে যেরকম ভাবে আর্থিক সাহায্য করা হয়েছে বাইরে থেকে, ভারত বিরোধী গোষ্ঠী থেকে, সোনাম ওয়াংচুককেও করা হচ্ছে। ইউনূসের ক্ষেত্রে যেরকম জেনজির নাম দিয়ে একটা গোষ্ঠী তৈরি করা হয়েছিল, যারা বাংলাদেশের ওই তাক্তা পলাট ব্যবস্থাটি করেছে, ভারতের ক্ষেত্রে এরকম একটা গোষ্ঠী তৈরি করা হয়েছে, কোকরোচ জনতা পার্টি। এদেরও ফান্ডিং বাইরে থেকে আসছে। 2-2-4 না, মিলিয়ে দেখুন, ঘেটে দেখুন, ইনফরমেশন ফেলুন ডেট অনুযায়ী, যে সত্যি দেখা করেছিল কিনা। তো এই রকম সোনাম ওয়াংচুক যে কার্যকলাপ আমি অনুসন্ধান করে দেখলাম, কাগজপত্র ঘেটে দেখলাম, আর এই ঘাটাঘাটি করতে গিয়ে আর একটা ডেঞ্জারাস জিনিস পেয়ে গেলাম। সোনাম ওয়াংচুকের যে এনজিও, যে নাকি এফসিআর এ টাকা পয়সা বিদেশ থেকে পেত, নাম তো ছিল আর্থিক সাহায্য আসছে এনভায়রনমেন্টের জন্য, এডুকেশনের জন্য, এবং আরো অন্যরকম রিসার্চ ইত্যাদির জন্য। যে সংস্থাগুলো থেকে আসতো তার মধ্যে একটা হচ্ছে ডেন চার্চ এইড। আবার বলি, ডেন চার্চ এইড। এই সংস্থা সোনাম ওয়াংচুককে এফসিআর এর মাধ্যমে টাকা দিয়েছে। ভারত সরকার ওনার এফসিআর এ পরবর্তীকালে ক্যান্সেল করে দিয়েছে, কারণ অনেক কিছু ধরা পড়েছে, অনেক কিছু দেখেছে যে এর মধ্যে আসল কাজের চেয়ে অন্যরকম কোনো কিছু চলছে। তো এই ডেন চার্চ এইড, এই সংস্থা সোনাম ওয়াংচুককে টাকা দিত। আর ডেন চার্চ এইডকে টাকা কে দিত জানেন? এটা নিয়ে প্রচুর বিতর্ক আছে। এই ডেন চার্চ এইডে যে টাকাটা আসতো সেটা হতো ওপেন সোসাইটি ফাউন্ডেশন। ওপেন সোসাইটি ফাউন্ডেশন ডেন চার্চ এইডের মাধ্যমে টাকা পাঠাতো সোনাম ওয়াংচুকের কাছে। জানি ওপেন সোসাইটি ফাউন্ডেশন শোনার পর আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু ওপেন সোসাইটি ফাউন্ডেশনের যে কর্তা, তার নাম হচ্ছে জর্জ সোরস। জর্জ সোরস, এই জর্জ সোরস কে? জর্জ সোরসের কার্যকলাপ কি, এর সাথে ভারতের কি কানেকশন, এই বিজেপি বা নরেন্দ্র মোদী এই যে সরকার, একে ওর কি নজরে দেখে, কংগ্রেসের সাথে এর কি মানে গলায় গলায় সম্পর্ক, এটাকে ঘেটে দেখুন, একদম পরিষ্কার হয়ে যাবে। ইকোলজি একদম ক্লিয়ার, একদম সমীকরণের মতো। 2 আর 2 4, 4 আর 2 6, 6 আর 2 8, 8 আর 2 10, বাস। তো এই হচ্ছে সোনাম ওয়াংচুকের গল্প।
তো সোনু মঞ্চকের গল্প তো হয়ে গেল, এবার আমি একটু এটা নিয়েও আলোচনা করি। এটা ভিডিও একটু বড় হচ্ছে, বড় হোক, বাট একদম কাটাছেড়া হোক, ক্লিয়ার। এই যে কোকরোচ জনতা পার্টি, এদের প্রতিবাদটা কিসের? নিটের প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে, তো শিক্ষামন্ত্রী পদত্যাগ চাই। দারুণ, আমার পূর্ণ সমর্থন রয়েছে। এই নিট যারা পরীক্ষা দিচ্ছে, যে ছাত্রছাত্রী, তাদের যে অভিভাবক, ভারতবর্ষের যে শিক্ষা ব্যবস্থার একটা বড় সাবজেক্ট, এটাকে নিয়ে এই ধরনের ছেলেখেলা করার কোনো মানেই হয় না। শিক্ষামন্ত্রী পদত্যাগ হওয়াই উচিত। এবং যে সমস্ত এই কোচিং মাফিয়া আর অন্যান্য যে লোকজন এর সাথে অ্যাটাচ রয়েছে, যুক্ত রয়েছে এই চক্রের মধ্যে, তাদের যথাযথ শাস্তির ব্যবস্থা হোক। তো আন্দোলন তো এটা হবে, প্রতিবাদও এটা হবে, কথাও এই ধরনের হবে, কিন্তু আন্দোলন কি সেটা নিয়ে হচ্ছে? প্রতিবাদ কি এটা নিয়ে হচ্ছে? যন্তর মন্তরে কি আসলে ওই নিট নিয়ে আলোচনা হচ্ছে? এডুকেশনের কথা কি কখনো হচ্ছে? আমার তো নজরে পড়ছে না। আমি তো কিছুদিন আগে নজরে দেখলাম ওখানে কুনাল কামরা গিয়ে হাজির হয়েছে। নিটের গল্প নেই, এডুকেশনের নেই। और हमने देखा है कि ये लोग बस सीता के पति का नाम ले लेके नीता के पति का काम कर रहे हैं। করে দিয়েছে। নিট কোথায়? এডুকেশন কোথায় এখানে? তো এডুকেশনের তো দূর দূর কোনো নজর নেই। এডুকেশন বোধহয় কোথায় রয়েছে? মহাবিশ্বে। ওরা অন্য জগতে ঢুকে পড়েছে, আসল টার্গেটে চলে গেছে। ওই যে মোহাম্মদ ইউনুস বানাতে হবে, আর অন্য একটা পরিস্থিতি তৈরি করতে হবে। সুতরাং নিটকে এখন ভুলে যাও, এখন যে কোনো ভাবে জিগির তুলে দাও, যে কোনো ভাবে একটা অশান্ত পরিবেশ তৈরি করো, আর হিন্দু বিরোধী করো, সনাতন বিরোধী করো, এই সরকারি বিরোধী করো। স্টেজে দাঁড়িয়ে এসে ডাইরেক্ট বলছে, এপার টেপার হয়েছে ওর নামে। নন্দিতা নারায়ণ, ইনি রশিদ আনসারির ওয়াইফ। রশিদ আনসারিকে, রশিদ আনসারি হচ্ছে এক্স ভাইস প্রেসিডেন্ট হামিদ আনসারির ছেলে। তার ছেলের বউ নন্দিতা নারায়ণ সেই প্রতিবাদ মঞ্চে এসে গান করছে, উৎসাহ দিচ্ছে সবাইকে। কি বলে? বাস নাম রহেগা আল্লাহ কা, बस नाम रहेगा अल्लाह का। দেখুন, বাস নাম রহেগা আল্লাহ কা, এর সাথে নিটের কি সম্পর্ক? और बस नाम अल्लाह का ही क्यों रहेगा? बुद्ध का क्यों नहीं रहेगा? राम का क्यों नहीं रहेगा? जीसस क्राइस्ट का क्यों नहीं रहेगा? सिर्फ अल्लाह का रहेगा? ধর্মনিরপেক্ষ। আরে কি ধর্মনিরপেক্ষ? একদম মানে কি ধরনের মোটিভেটেড এরা, কি ধরনের প্ল্যান সাজিয়েছে এরা। অথচ এই লোকগুলোই অন্যকে বলবে হিন্দু মুসলিম করছো, অন্যকে বলবে সম্প্রদায় করছো, অথচ স্টেজে এরকম একটা নিটের প্রতিবাদ করতে গিয়ে স্টেজে দাঁড়িয়ে গান করছে, বাস নাম রহেগা আল্লাহ কা। নিট কোথায়? এডুকেশন কোথায়? আবার ওখানেই বিজিতা ধাইয়া, ওদের যে অন্যতম মুখপাত্র, সে নাচছে, গাইছে, আমাদের সতীকে নিয়ে, মহাদেবকে নিয়ে নানা ধরনের কুরুচিকর কথাবার্তা বলছে। क्या भगवान एनिमल फिल्म के रणविजय जैसा सैडिस्ट हो सकते हैं? ये तो ऐसा हुआ कि भगवान ऐसा सैडिस्ट है कि ओ आओ आओ मेरे चाटुकार, मेरे चरणों का पानी पियो, तब मैं खुश होऊंगा, तब मैं तुम्हें कृपा दूंगा। क्या आदि शंकराचार्य एक हिपोक्रेट थे, यानी एक बहरूपीय? नाम क्या? दक्ष प्रजापति। और उसकी बेटी कौन? सती। सती एक दिन इंस्टाग्राम चला रही, सामने आई प्रोफाइल शिव की। शिव कौन? अपने हरियाणा का चोरा, देसी बंदा। ऐसे एक बार ठंड लग रही, वहां पे देखा शमशान घाट में चिता जल रही है, उसके आगे बैठ के हाथ सेकने लग गया, राख अपने ऊपर लगा ली। तो सती तो फुल इम्प्रेस, यार क्या कूल बंदा है, बोली डैडी मुझे तो इसी से शादी करनी है। क्या हम राजपूत दोस्तों पे तंज कसना बंद कर सकते हैं इस बात पर कि राजपूत राजकुमारियों की मुगल्स में शादी हो गई? তো আমার বক্তব্য হচ্ছে, এগুলো টার্গেটলি বলা হচ্ছে না। বিষয়টা তো তার মনের ভিতরে থাকতেই পারে, তার ভিতরে হয়তো প্রচুর উদ্গার রয়েছে, সে হয়তো চরমভাবে হিন্দু বিদ্বেষী, হ্যাঁ, বা সনাতনী বিদ্বেষী হতেই পারে। যার যা বিদ্বেষ
মনের বাসনা, মনের ভাব তার কাছে থাকতেই পারে, কিন্তু সেটা সে স্টেজে দাঁড়িয়ে উগলে দিচ্ছে, কিন্তু যেটাকে সামনে রেখে তার প্রতিবাদ করার কথা সেটাই তো দেখছি না। বলছে নিট নিট নিট, এডুকেশন এডুকেশন এডুকেশন, কিন্তু কথা হচ্ছে আলাদা, জমায়েত হচ্ছে আলাদা, প্রচার হচ্ছে আলাদা। ওখানে কারা যাচ্ছে? অরুন্ধতী রায়। অরুন্ধতী রায় কি? যার বক্তব্য হচ্ছে কাশ্মীর ইজ নট দ্য ইন্টিগ্রাল পার্ট অফ ইন্ডিয়া, যে নাকি কাশ্মীরকে ভারতের অঙ্গই মনে করে না, তাকে ওখানে সামিল করে দিয়েছে। একটা অন্য ধরনের পরিস্থিতি ওখানে তৈরি হচ্ছে। কে হাজির হচ্ছে? আমাদের মহুয়া মৈত্র, বাঙালি টিএমসির এমপি মহুয়া মৈত্র। তার বক্তব্য কি? তার বক্তব্য কালীকে নিয়ে সে বলেছে, এবং সে কি কি বলে সবাই জানে, কি ধরনের তার কার্যকলাপ। নিজের যে পাসওয়ার্ড অ্যাজ এ মানে সাংসদ, তার যে ভারতের প্রতি দায়বদ্ধতা সেটাই নেই, ক্যাজুয়াল, সেটাই অন্য একজনকে দিয়ে দিচ্ছে পাসওয়ার্ডটা। এ তো জাতীয় অপরাধ। সে সেখানে পৌঁছে যাচ্ছে, বাইরে থেকে টুইট করে তাদের অনেক বড় সাপোর্টার ধ্রুব রাঠির দেখুন, দেশের যে কোনো জিনিসের নেগেটিভ প্রচার করাটাই তার কাজ। তো এই ধরনের এলিমেন্টস, এদিকে এলিমেন্টসই বলবো, অ্যান্টি ন্যাশনাল এলিমেন্টস, অ্যান্টি ন্যাশনাল শুধু নয়, যে কোনো জিনিসের ভারতের সঙ্গে যেটা জড়িত, জাতীয়তাবাদী যার জিনিসই রয়েছে তারই বিরোধিতা এরা করে। তো এইরকম লোকজনকে জড়ো করে নিয়ে নিটের বদলে অন্য কিছু আলোচনা করা, তো এডুকেশন কোথায়? এডুকেশন নিয়ে প্রতিবাদ হতো, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নিয়ে প্রতিবাদ হতো, সেই ধরনের একটা মোমেন্টাম তৈরি হতো, তাহলে ঠিক ছিল। আজকের ডেটে সারা ভারতবর্ষের জনগণ, ভারতবর্ষের জেনজি, তারা অনেক ইনফরমেটিভ, তারা দেখতে পাচ্ছে, জানতে পাচ্ছে। ওই কিছু বিকৃত মস্তিষ্ক লোকজন বা কিছু ওই যাদের মস্তিষ্ক অলরেডি মানে কি বলবো, করাপ্টেড হয়ে গেছে, করাপ্টেডই বলবো, কিছু এমন কিছু ভাইরাস ঢুকে দেওয়া হয়েছে যে মাথা করাপ্টেড হয়ে গেছে। সেই করাপ্টেড লোকজন সেরকমই একটা করাপ্টেড প্রসেসকে প্রমোট করার প্ল্যানিং নিয়ে এগোবে, এটা ভারতবর্ষে হবে না। ভারতের এখন যারা জেনজি রয়েছে, যারা ইয়ং জেনারেশন রয়েছে, যারা শিক্ষা দীক্ষার মধ্যে রয়েছে, স্টুডেন্ট রয়েছে, তারা কিন্তু আসল ব্যাপারটা জেনে গেছে। এই জন্য লোক নেই। আর যত লোক হচ্ছে না, যা টার্গেট ছিল টাকটা পালাট, সেটা যখন করতে পারছে না, আরো মাথা খারাপ হয়েছে সবার। প্ল্যান ছিল হয়তো যে লাস্টে এই ওয়াংচুংকে মেরে ফেলো, একে অনশনের মাধ্যমে এমন ভাবে নিয়ে আসো এ মরুক, এ মারা গেলে হয়তো এর এই মরে যাওয়াকে নিয়ে বড় রকম আন্দোলন করে সরকার ফেলে দেবো। সেটাও হলো না। যতক্ষণ অনশন করছিল, এই অনশন করছে কেন, সরকার কেন দেখছে না, সেটা নিয়ে প্রতিবাদ হলো। এখন যখন ওনাকে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করিয়ে অনশন ভেঙে দিয়েছে, তখন সেটা নিয়েও প্রতিবাদ হচ্ছে। আরে এরা চায়টা কি? যাই হোক, ভিডিও অনেক লম্বা হচ্ছে। আমি যে ইনফরমেশন গুলো দিলাম, আমার সঙ্গে যে এখন এতক্ষণ ধরে আপনারা যেগুলো শুনলেন, সোনম ওয়াংচুক সম্বন্ধে যে পরপর কতগুলো কোশ্চেনের অ্যান্সার মতো করে আমি উপস্থাপনা করলাম, মিলিয়ে দেখবেন। আমি সমস্ত আমার মনের মাধুরী মিশিয়ে বলিনি, একদম প্রপার ইনফরমেশন কালেক্ট করে তারপরে আমি প্রতিটা তথ্যকে যাচাই করে এখানে উপস্থাপনা করেছি। তো এই তথ্যগুলোর সাথে মিলিয়ে নিয়ে যদি আপনার লজিক, বিদ্যা বুদ্ধি 2 আর 2 4 মনে হয়, তাহলে দেখবেন আমি যেগুলো বলেছি ঠিক সেই রাস্তাটাই এরা বেছে নিয়েছিল বা নিয়েছে, এটা প্রমাণ হবে। তো ভারতের জেনজি, ভারতের সচেতন জনগণকে সতর্ক থাকতে হবে। এই ধরনের এলিমেন্টস, এই ধরনের বিচ্ছিন্নতাবাদী লোকজন, বিচ্ছিন্নতাকামী কিছু কাজকর্ম করবে, আমাদের সতর্ক থাকতে হবে। অনেকক্ষণ ধরে আছেন, ধন্যবাদ সকলকে।